আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দ আস্তাদিয়া বেনাজির। দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। সিলেটে নির্বাচনী প্রচারের প্রথম জনসভায় এমন ঘোষণা দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে নগরের আলিয়া মাদ্রাসা মাঠের সমাবেশে তিনি বলেন, 12 ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে ধানের শীষের জয়ের মধ্য দিয়ে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রা সূচিত হবে। এদেশের মানুষকে দক্ষ করে স্বাবলম্বী করতে বিএনপি কাজ করবে বলেও জানান তিনি। এ সময় দেশ ও জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করার সুযোগ দানের জন্য ধানের শীষে ভোট চান তারেক রহমান। আরও জানাচ্ছেন এআর বাদল। 22 জানুয়ারি বৃহস্পতিবার সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেছে বিএনপি। দীর্ঘ 22 বছর পর তারেক রহমানের সফরকে কেন্দ্র করে উৎসবের শহরে পরিণত হয় সিলেট। ভোর থেকেই বিভিন্ন এলাকা থেকে মাদ্রাসা মাঠে নেতাকর্মীরা মিছিল নিয়ে আসতে থাকে। দলীয় কর্মী ও সাধারণ মানুষের ভিড়ে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে মাদ্রাসা মাঠ। নগরের আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনের প্রচারে প্রথম জনসভায় দলের চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখেন। বিগত 15-16 বছরে উন্নয়নের নাম করে কিভাবে দেশের মানুষের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে, আমরা এই অবস্থার পরিবর্তন করতে চাই। বলেন, বিএনপি ক্ষমতায় গেলে খাল কাটা সহ সব খাতে উন্নয়নের জন্য কাজ করবে তার দল। বিএনপি ইনশাআল্লাহ 12 তারিখের ভোটে নির্বাচিত হলে আমরা আবার খাল খনন কর্মসূচি শুরু করতে চাই। সারা দেশে, সিলেটের বাংলাদেশ সারা দেশে খাল খনন শুরু করতে চাই। কারা কারা খাল খনন করতে চান? টেক ব্যাক বাংলাদেশের মাধ্যমে দেশের অগ্রগতি সাধন করতে হবে বলে জানান তিনি। আমি আরেকটি কথা বলেছিলাম, যখন স্বৈরাচার এই দেশের মানুষের ঘাড়ে চেপে বসেছিল, সেই কথাটা ছিল টেক ব্যাক বাংলাদেশ। মনে আছে? জি, আমরা টেক ব্যাক বাংলাদেশের অর্ধেক পথে, হাফ পথে এসে দাঁড়িয়েছি, অর্ধেক পথে এসে দাঁড়িয়েছি। দেশকে আমরা স্বৈরাচার মুক্ত করেছি, আমরা গণতন্ত্রের প্রতিষ্ঠার যাত্রা শুরু করেছি। এখনো সেই যাত্রা শুরু হয়নি। 12 তারিখে ধানের শীষকে নির্বাচিত করার মাধ্যমে গণতন্ত্রের সেই যাত্রা শুরু হবে। টেক ব্যাক বাংলাদেশের আরেকটি কাজ বাকি আছে। সেই কাজ হচ্ছে আমাদের দেশের লক্ষ লক্ষ যুবক যুবতী অর্থাৎ তরুণ সমাজের সদস্যরা, যুব সমাজের সদস্যরা, লক্ষ লক্ষ সদস্যরা বেকার হয়ে বসে আছেন, আছে না? এই বেকারদের জন্য আমরা কর্মসংস্থান তৈরি করতে চাই। সবার আগে বাংলাদেশ জানিয়ে তারেক রহমান সকল ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানান। আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝে নেবার। শুধু ঠকাচ্ছেই না মানুষকে, যারা মুসলমান তাদেরকে শিরকি করাচ্ছে তারা। নাউজুবিল্লাহ। আমরা দেখেছি গত 15-16 বছর কিভাবে এই দেশকে অন্য দেশের কাছে বন্ধক দিয়ে দেওয়া হয়েছিল। সেজন্যই আমি বলেছি, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। ধানের শীষে ভোট দিয়ে সবাইকে দেশ গড়ায় অংশ নেওয়ার আহ্বানও জানান বিএনপি চেয়ারম্যান। টেক ব্যাক বাংলাদেশ মানে শুধু গণতন্ত্রই রক্ষা নয়, এর সাথে আরো কথা আছে। ওই যে বললাম খাল খনন, ওই যে বললাম কৃষক ভাইদের পাশে দাঁড়ানো। শুধু এখানেই থেমে থাকলে চলবে না। আমাদের দেশের জনসংখ্যার অর্ধেক হচ্ছে মা বোনেরা, অর্থাৎ নারী সমাজ। এই মা বোনদের কাছে আমরা নির্বাচিত, ইনশাআল্লাহ 12 তারিখে ধানের শীষ নির্বাচিত হলে আমরা তাদের কাছে তাদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য, এখানে আপনাদের যাদের সংসার আছে জানেন, স্বামী স্ত্রী দুইজনে মিলে সংসার সুন্দর হয়, যাতে আমাদের মায়েরা আপনাদের পাশে, বোনেরা আপনাদের পাশে থেকে সংসারকে সচ্ছলভাবে গড়ে তুলতে পারেন। আমরা গ্রামে গ্রামে, শহরে শহরে সকল দুস্থ পরিবার যারা আছে, মধ্যবিত্ত, নিম্নবিত্ত সকল পরিবার কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। আগামী 12 তারিখে ধানের শীষকে জয়যুক্ত করেন, জয়যুক্ত করতে পারেন
আমরা ইনশাল্লাহ সারা বাংলাদেশের কৃষকদের পাশে তাহলে দাঁড়াতে পারবো। দাঁড়াতে চান কৃষক ভাইদের পাশে? আলহামদুলিল্লাহ। বিএনপি ইনশাল্লাহ 12 তারিখের ভোটে নির্বাচিত হলে আমরা আবার খাল খনন কর্মসূচি শুরু করতে চাই। আর বাদল, RTV, ঢাকা। এদিকে সিলেট থেকে ফেরার পথে কয়েকটি জেলায় জনসভা ও পথসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী জনসভা ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। এরই মধ্যে তৃণমূলের নেতাকর্মী ও প্রশাসন প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছেন। সিলেটের পর দুপুরে মৌলভীবাজারের শেরপুর আইনপুর খেলার মাঠে সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। পরে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে সমাবেশে অংশ নেবেন তারেক রহমান। এরপর একে একে ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে পথসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান। উৎসব মুখর পরিবেশে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার। সকাল থেকেই নিজের নির্বাচনী ইশতেহার নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। সকাল থেকেই রাজধানীর পল্লবী এলাকায় প্রচার চালান ঢাকা 16 আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক। এ সময় তার সঙ্গে ছিলেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল সহ স্থানীয় নেতাকর্মীরা। পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে আশাবাদী সমর্থকেরাও। এই প্রচারণা চলবে 10 ফেব্রুয়ারি সকাল পর্যন্ত। তবে এবারের নির্বাচনী প্রচারে রয়েছে কঠোর নির্দেশনা। লাগানো যাবে না পোস্টার। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালানোর ক্ষেত্রেও রয়েছে বাধ্যবাধকতা। বিএনপির পাশাপাশি অন্যান্য দলের প্রার্থীরাও চালাচ্ছেন প্রচারণা। এ সময় নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন প্রার্থীরা। সেই সাথে শেষ পর্যন্ত সুষ্ঠু পরিবেশের প্রত্যাশা করেন। আমাদের দায়িত্ব আগামী 12 ফেব্রুয়ারি একটা সুষ্ঠু, সঠিক, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করা, যার মাধ্যমে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। এই নির্বাচন যদি আমরা সফলভাবে এবং শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের একটা দৃষ্টান্ত রাখতে পারি, তাহলে আমাদের যে এই দীর্ঘ আন্দোলন সংগ্রাম, এই যে লড়াই, সেটা স্থায়ীভাবে প্রতিষ্ঠা লাভ করবে। প্রচারের বিষয়ে আরও জানাতে ঢাকা 7 আসন থেকে যুক্ত হচ্ছেন সর্দার রাজীব ও কচুক্ষেত এলাকা থেকে রুদ্র রফিক। শুরুতেই যাচ্ছি সর্দার রাজীবের কাছে। রাজীব, ঢাকা 7 আসনের প্রচারণা কেমন দেখছেন? কোন কোন দল আজ প্রচারে নেমেছেন? বিস্তারিত জানাবেন আমাদের। জি সাদিয়া, আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা 7 আসনের চকবাজার এলাকায়। আমরা যদি একটু বলি যে এখানে বিএনপির প্রার্থী রয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান। এছাড়াও তার প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছেন বিএনপি থেকেই সদ্য বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী ইসহাক সরকার। মূলত তিনি নমিনেশন না পাওয়ার পরেই স্বতন্ত্র থেকে দাঁড়ানোর পরে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়াও এখানে জামায়াতের প্রার্থী রয়েছেন হাজি এনায়েতুল্লাহ। আমরা যদি একটু বলি যে এখানে কিন্তু ত্রিমুখী একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে, যদিও এখানে দীর্ঘদিন ধরে বিএনপির ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয়, কেননা এখান থেকেই অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সদ্য প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকা কিন্তু এখান থেকে একাধিকবার, অর্থাৎ তিনি 4 বার 1991 সাল থেকে টানা 4 বার কিন্তু তিনি এখান থেকে সংসদ সদস্য ছিলেন। এরপরে কিন্তু তিনি মেয়র হন এবং সেই হিসাবে কিন্তু এই ঢাকার, অর্থাৎ পুরান ঢাকার যে ঢাকা 7 আসনটি কিন্তু বিএনপির দুর্গ হিসেবেই বিবেচনা করা হয়। তারপরে কিন্তু 2008 সালের পর থেকে কিন্তু এটি আওয়ামী লীগের নিয়ন্ত্রণে চলে যায় এবং 2014 সালের পর থেকে কিন্তু পুরোপুরি এটি আওয়ামী লীগের নিয়ন্ত্রণ ছিল। আমরা যদি আরেকটু বলে রাখি যে ঢাকা 7 আসনে এই যে বিএনপির দুর্গ হওয়ার পরেও কিন্তু এখানে কিন্তু বিএনপি জিততে পারবেন কিনা এটা নিয়ে একটি শঙ্কা তৈরি হয়েছে, কেননা তাদেরই আরেকজন বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়েছেন, অর্থাৎ হাজি ইসহাক সরকার, যার কারণে কিন্তু এখানে জামাত একটি শক্ত অবস্থান নিয়েছেন এবং ভালো একটি অবস্থানে রয়েছেন। আমরা যদি একটু বলে রাখি, আমরা এখানকার নাগরিকদের সাথে কথা বলেছি এবং প্রার্থীদের সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলছেন, তারা সৎ, যোগ্য এবং এই অঞ্চলের উন্নয়নে যারা কাজ করবেন। বিশেষ করে আপনি জানবেন যে পুরান ঢাকা অপরিকল্পিত নগরী হওয়ার কারণেই কিন্তু এখানে মানুষের ঘনবসতি রয়েছে, ড্রেনেজ ব্যবস্থার সমস্যা রয়েছে, এছাড়াও এখানে কিন্তু স্বাস্থ্য সহ বেশ কিছু সমস্যা রয়েছে। এই সমস্যাগুলোর উন্নয়নে যারা কাজ করবেন তাদেরই কিন্তু তারা ভোট দিবেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা চলে যাচ্ছি আমাদের আরেক সহকর্মী রুদ্র রফিকের কাছে।
ধন্যবাদ রাজীব। আমি রয়েছি ঢাকা 15 আসনের অন্তর্গত মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে। এই মাঠে বাংলাদেশ জামাতে ইসলামের আমিরের একটি জনসভা অনুষ্ঠিত হবে এবং এই জনসভার মধ্য দিয়ে জামাত আমির ডক্টর শফিকুর রহমান মূলত এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন। আপনাকে একটু দেখাতে যাই, মাঠের চিত্রটি খুব বড় একটি জনসভার আয়োজন করা হয়েছে এবং এখানে কয়েক হাজার আসনের ব্যবস্থা করা হয়েছে। যদিও দুপুর 2টা বাজে এই অনুষ্ঠানটি, এই জনসভাটি শুরু হওয়ার কথা, তবে আমরা দেখছি যে এখনো আসলে সেই পরিমাণ আসলে কর্মী সমর্থকরা এখনো এসে উপস্থিত হয়নি। আশা করা হচ্ছে কিছুক্ষণের ভিতরে হয়তো কর্মী সমর্থকরা এসে মাঠটি ভরে যাবে এবং জনসভা শুরু হবে। আপনাকে একটু জানিয়ে রাখি, জামাত আমির আজকের এই জনসভার পরে কিন্তু আগামীকাল দুটি জনসভা, আগামীকাল উত্তরাঞ্চল সফর করবেন এবং উত্তরাঞ্চলের 8টি জেলায় তিনি জনসভা করবেন এবং সেখানে গিয়ে রংপুরে গিয়ে তিনি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। একটু ঢাকা 15 আসন সম্পর্কে আপনাকে একটু বলতে চাই। এই আসনে মোট 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার মধ্যে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান এবং বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার সমর্থকদের ভিতরে আসলে আলোচনা চলছে, মূলত এই দুইজন প্রার্থীর মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং দুজনই আসলে হেভিওয়েট প্রার্থী, একজন ধানের শীষ প্রতীক এবং একজন দাড়িপাল্লা প্রতীক। বিশেষ করে একেবারে জামাতের আমির রয়েছেন এখানে। সব মিলিয়ে 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। মিরপুর এবং কাফরুল থানা নিয়ে আসলে এই ঢাকা 15 আসন গঠিত এবং এখন জামাতে ইসলামীর প্রচারণা শুরু হয়েছে এবং আমরা যেটি জানতে পেরেছি বিকেলে বিএনপিরও এই আসরে নির্বাচনী প্রচারণা রয়েছে। সব মিলিয়ে ঢাকার যে আসনগুলো রয়েছে, আসনগুলোতে কিন্তু সকাল থেকেই আসলে নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেছে। প্রার্থীরা তাদের প্রতিশ্রুতি নিয়ে ভোটারের দ্বার প্রান্তে যাচ্ছেন এবং প্রতিশ্রুতি দিচ্ছেন এবং প্রত্যাশা করছেন একটি সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। সাদিয়া। ধন্যবাদ রফিক এবং রাজীব, আপনাদের দুজনকে। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তারেক রহমানের নতুন ও ব্যতিক্রমী ভাবনাকে কেন্দ্র করে নির্মিত নির্বাচনী থিম সং আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে বিএনপি। বুধবার রাত 12টায় রাজধানীর গুলশানের একটি হোটেলে থিম সং উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নানা বিধিনিষেধ ও দীর্ঘ রাজনৈতিক দমন পীড়নের কারণে নির্বাচনী উৎসব অনেকটাই ম্লান হয়ে গিয়েছিল উল্লেখ করে তিনি বলেন, এবারের উদ্যোগের মাধ্যমে আবার সেই উৎসব মুখর পরিবেশে ফিরে যাওয়ার প্রত্যাশা তৈরি হয়েছে। এ সময় বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহদি আমিন, কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মোহাম্মদ ইসমাইল জাবিউল্লাহ সহ সংস্কৃতি ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। অনেকদিন একটা নীরব স্তব্ধতার মধ্যে দিয়ে দেশ গেছে। ফ্যাসিবাদের ভয়াবহ আক্রমণের মুখে আমাদের সেই উৎসব, নির্বাচনী উৎসবের যা ঐতিহ্য এবং এটাকে কেন্দ্র করে মানুষের মধ্যে যে আমেজ তৈরি হতো, সেটা অনেকটাই ফিকে হয়ে গিয়েছিল, সেটা অনেকটাই ক্ষীণ হয়ে গিয়েছিল। জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দলটির 7 নেতার বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে আদেশ দেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। আগামী 17 ফেব্রুয়ারি এই মামলার সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণ শুরুর জন্য দিন ঠিক করেছেন আদালত। এই মামলার 7 আসামির সবাই পলাতক রয়েছে। আসামিদের বিরুদ্ধে আন্দোলনকারীদের হত্যার পরিকল্পনার নির্দেশ, উস্কানি সহ সুনির্দিষ্ট 3টি অভিযোগ এনেছে প্রসিকিউশন। প্রমাণ করার জন্য প্রসিকিউশনের কাছে অকাট্য দলিল রয়েছে, যেটা ডকুমেন্টারি এভিডেন্স, যেটা ভিডিও অ্যান্ড অডিও এভিডেন্স এবং মৌখিক সাক্ষী আমাদের কাছে আছে। এজন্য সারা দেশে সংগঠিত 1400 হত্যা এবং 25,000 আহত করার অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে নিরুৎসাহিত করে দিল্লি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য ঘিরে চলছে চাপা গুঞ্জন। ফেসবুক খুললেই সামনে আসছে নির্বাচনে অংশ না নিতে ভোটারদের উস্কানিমূলক মন্তব্য। তবে এতে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই বলে মত বিশ্লেষকদের। ভোটের মাঠে এর প্রভাব না পড়লেও বিশৃঙ্খলা চেষ্টাকারীকে না দমানোয় ভারত বাংলাদেশ সম্পর্ক আলোর পথে হাঁটছে না বলে শঙ্কা তাদের।
দেখুন শাকিলা করিমের রিপোর্ট। দেশ জুড়ে বইছে নির্বাচনী উৎসবের হাওয়া। প্রচার প্রচারণায় মুখর রাজনীতির মাঠ। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী নিবন্ধিত মোট ৫৯টি রাজনৈতিক দলের মধ্যে ৫১টি এবার প্রতিদ্বন্দ্বিতা করছে। তবে কার্যক্রম নিষিদ্ধ থাকায় ভোটের বাইরে আওয়ামী লীগ। দলটির সভাপতি শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে আশ্রয় নিয়েছেন ভারতের দিল্লিতে। নিজ দলের নির্বাচনী অংশগ্রহণ না থাকার বিষয়টিকে কোনোভাবেই মানতে পারছেন না তিনি। নির্বাচনের দিন ঘনিয়ে আসার সাথে সাথে সরব হচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভোট কেন্দ্রে না যেতে দলের নেতাকর্মীদের একের পর এক বার্তা দিচ্ছেন। নির্বাচন বিশ্লেষকরা বলছেন, দেশে থাকা শেখ হাসিনার ভক্ত নেতাকর্মীরা ভোটের প্রশ্নে এখন ৩ ভাগে বিভক্ত। আওয়ামী লীগের একটা সমর্থক আছে, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। এবার আওয়ামী লীগের ভোটটা হয়তো কয়েকটা ভাগে ভাগ হবে। কিছু লোক ভোট দিতে যাবে, তারা বিভিন্ন দলকে, তাদের পছন্দের দলকে, প্রার্থীকে ভোট দেবে। কিছু লোক ভোট কেন্দ্রে গিয়ে যেখানে নো ভোট যেহেতু নাই, সেখানে তো ব্যালটটাকে নষ্ট করে ফেলবে প্রতিবাদ হিসেবে। আবার কিছু লোক ভোট কেন্দ্রেই যাবে না। সো এইভাবে 3টা ভাগে বিভক্ত হবে, অ্যাটলিস্ট 3টা ভাগে বিভক্ত হবে। আসন্ন নির্বাচনে তার বক্তব্য কোনো প্রভাব ফেলবে না বলে মনে করেন তিনি। দলের প্রতি খুব লয়াল, বিশ্বস্ত, তা এটা ঘোষণা স্বাভাবিক, এটা অস্বাভাবিক না। বাট এটা আমার কাছে মনে হয় যে পার্সেন্টেজটা খুব বেশি হবে না, ভোটের পার্সেন্টেজ হয়তো কমে যাবে একটু। আর নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনার এই ঔদ্ধত্যপূর্ণ আচরণকে প্রশ্রয় দিয়ে বাংলাদেশের সাথে সম্পর্ক আরও প্রশ্নবিদ্ধ করছে সে দেশের সরকার। সাক্ষাৎকার দিচ্ছে, আপনি একটা ফিজিটিভকে রেখে দিয়েছেন, উনি কনভিক্ট, তার এগেনস্টে একটা রায় হয়েছে। আপনি সেই কনভিক্ট একজনকে আইন বহির্ভূতভাবে তাকে আশ্রয় দিয়েছেন। এইটা একটা অপরাধ, আন্তর্জাতিক আইনেও আপনি অপরাধ করছেন। তার উপরে আবার কনভিক্টকে আপনি অ্যালাউ করছেন যে আপনি মিডিয়াতে দেন, সাক্ষাৎকার দেন। এইটা কি দুই দেশের সম্পর্ক উন্নয়নের জন্য ভালো হবে? শেখ হাসিনার নানা বক্তব্যকে কেন্দ্র করে এ পর্যন্ত বেশ কয়েকবার ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে বাংলাদেশ। তলব করা হয়েছে ঢাকায় অবস্থানরত ভারতীয় কূটনীতিককেও। তবে সেসবে কোনো গুরুত্ব দেয়নি প্রতিবেশী দেশটির সরকার। শাকিলা করিম, RTV, ঢাকা। নির্ভরতা কমানোর ডাক দিলেও দেশে ভারতীয় পণ্য আমদানিতে প্রবৃদ্ধি আরও বেড়েছে। গেল অর্থবছরে এই বৃদ্ধির হার ছিল প্রায় 8%। বিশ্লেষকরা বলছেন, অর্থনীতির স্বাভাবিক গতির কারণেই ভারত থেকে আমদানি বেশি হয়েছে। অর্থনীতির সঙ্গে রাজনীতিকে না মেশানোর পরামর্শও দেন তারা। তৌহিদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। ২০২৪ সালের ৫ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার দায়িত্ব নেওয়ার পর শেখ হাসিনার ভারতে অবস্থান ঘিরে ঢাকা দিল্লি সম্পর্কে আস্থার সংকট তৈরি হয়। এরপর সীমান্তে উত্তেজনা, কূটনৈতিক ভাষার কঠোরতা, ভিসা ও কনসুলার সেবা সীমিত করা এবং পুশিং সহ নিরাপত্তা ইস্যু সামনে আসে। গত বছরের ৯ এপ্রিল ভারতের বন্দর ব্যবহার করে তৃতীয় দেশে বাংলাদেশের পণ্য রপ্তানির উপর নিষেধাজ্ঞা দেয় ভারত। ১৫ এপ্রিল বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড ভারত থেকে সুইং সুতা এবং কিছু কাঁচামাল স্থলবন্দর দিয়ে আমদানি বন্ধের ঘোষণা দেয়। বিভিন্ন সময় দেশটি থেকে নিউজ প্রিন্ট, গুঁড়া দুধ, সাইকেল ও মোটর পার্টস সহ অনেক পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয় এনবিআর। সর্বশেষ ভারত থেকে সুতা আমদানিতে সেফগার্ড ডিউটি আরোপে এনবিআরকে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এত বিধিনিষেধ উত্তেজনার মধ্যেও গেল অর্থবছরে ভারত থেকে পণ্য আমদানি কমেনি, বরং আগের অর্থবছরের চেয়েও বেড়েছে। ২০২৪-২৫ অর্থবছরে ভারত থেকে আমদানি হয়েছে ৯৬৯ কোটি ৩০ লাখ ডলারের পণ্য, আর ২০২৩-২৪ অর্থবছরে আমদানি হয় ৮৯৮ কোটি ৯০ লাখ ডলারের পণ্য, বেড়েছে ৭.৮৩%। অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা বলছেন, ভারত বাংলাদেশের সম্পর্ক টিকে আছে দুই দেশের স্বার্থের উপর। নানা প্রতিবন্ধকতার কারণে দুই দেশের ক্ষতি হলেও বড় দেশ হওয়ার কারণে ভারত উতরে গেছে, আর আমদানি বাড়লেও বাংলাদেশের ক্ষতি হয়েছে নানা কারণে। এটা ঠিক যে পূর্বতন সরকারের সময়কালে আমাদের পার্শ্ববর্তী দেশের সঙ্গে যেভাবে রাজনৈতিক সম্পর্ক এগিয়েছে সেটির এক ধরনের সংস্কার দরকার আছে এবং আগামীতে সেই জায়গাটিতে একটা পরিবর্তন দরকার আছে। কিন্তু তার মানে এই না যে অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে উভয় দেশের যে নির্ভরশীলতা এটি পরিবর্তন প্রয়োজন, তা আমি মনে করি না। বিভিন্ন দেশের সাথে রাজনৈতিক টানাপোড়েন থাকলে
লাগলেও অর্থনীতি নিজস্ব গতিতে চলছে। অর্থনীতিকে রাজনীতির সাথে না মেশানোর তাগিদ দেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। যেই জায়গাটাতে আমরা মনে করি যে আমাদের দেশের স্বার্থ রক্ষা হবে, সেখানে আমরা বাণিজ্য চালা যাব। আবার যদি মনে করি যে এই জায়গাটাতে আমাদের দেশের ক্ষতি হবে, সেখানে আমরা বাণিজ্য বন্ধ করে দিব। সবার আগে বাংলাদেশ, এটা কিন্তু আমাদের চিন্তা রাখতে হবে। দেশটি থেকে অনেক পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয় এনবিআর। অর্থনৈতিক সম্পর্কের নির্ভরশীলতার কারণে উভয় দেশ উপকৃত হচ্ছে, তাই বাণিজ্য সম্পর্ক টিকিয়ে রাখার কথাও বলছেন তারা। কোনো ধরনের নিষেধাজ্ঞা এই মুহূর্তে আসা উচিত না, কারণ উই আর ওয়ার্কিং ইন আ ফ্রি ট্রেড। উভয় দেশের মধ্যে এক ধরনের অর্থনৈতিক নির্ভরশীলতা রয়েছে এবং এটি স্বাভাবিক। এখন এটিকে বন্ধ করে দিয়ে মনে রাখা দরকার যে বিকল্প বাজার খুঁজে পাওয়া এবং সেখানে পণ্য সহজে রপ্তানি করা এটি খুব সহজসাধ্য বিষয় না। 2024-25 অর্থ বছরে বাংলাদেশের মোট আমদানির 14.18% পণ্য আমদানি হয় ভারত থেকে। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। এবার টি-20 বিশ্বকাপে অংশ নেওয়া প্রসঙ্গ। ভারতের মাটিতে বিশ্বকাপে অংশ নেওয়ার বিষয়ে আজ আইসিসিকে সিদ্ধান্ত জানাতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। এর আগে আজ বিকেলে বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত কোন পরিস্থিতিতে নেওয়া হয়েছে তা সরকারের পক্ষ থেকে ক্রিকেটারদের জানানো হবে। একই সঙ্গে আলোচনা হবে পরবর্তী পদক্ষেপ নিয়েও। এদিকে বর্তমান পরিস্থিতিতে ভারত সফর না করার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ। তবে আইসিসি স্পষ্ট জানিয়েছে বিশ্বকাপ খেলতে হলে ভারতের মাটিতেই খেলতে হবে, নয়তো বাদ পড়তে হবে আসর থেকে। সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য গতকাল একদিনের সময় চেয়েছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সৌদিয়া পরিবহন নিয়ে দ্বন্দ্বে রাঙামাটির সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ রেখেছে চট্টগ্রাম রাঙামাটি মোটর মালিক সমিতি। সকাল থেকে ঢাকা, চট্টগ্রাম, খাগড়াছড়ি ও বান্দরবানের উদ্দেশ্যে কোনো গাড়ি ছেড়ে যায়নি। সরকারি বাস বিআরটিসি চলাচল করতে চাইলে তাদের গাড়িও আটকে দেওয়ার অভিযোগ রয়েছে। এতে বিপাকে পড়েছেন এই রুটে চলাচলকারী যাত্রীরা। সম্প্রতি সৌদিয়া পরিবহনের বাস রাঙামাটি ঢাকা রুটে যাত্রী পরিবহন শুরু করে, কিন্তু চট্টগ্রাম রাঙামাটি মালিক সমিতিতে টোকেন ফি জমা দেওয়ার কথা থাকলেও দেয়নি তারা। পরে বাস চলাচল বন্ধ করে দেয় মালিক সমিতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দ্বিতীয় দফায় শিক্ষাবৃত্তি প্রদান করেছে আকিজ মনোয়ারা ট্রাস্ট। সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ। ট্রাস্টের অর্থায়নে 2024-25 শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষের মেধাবী ও অসচ্ছল 150 জন শিক্ষার্থীকে 1 বছরের জন্য মাসিক 5,000 টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এ সময় বক্তারা বলেন, শিক্ষাবৃত্তি শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ যোগাবে এবং আর্থিক সংকট দূর করতে সহায়ক হবে। আকিজ মনোয়ারা ট্রাস্ট দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, কারিগরি প্রশিক্ষণ, দুর্যোগকালীন সহায়তা ও শিক্ষা খাতে সামাজিক উন্নয়নে কাজ করে আসছে। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলার সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।